হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা আবার জিওসির নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে জিওসির নোমেনক্লেচার এবং আইসোমেরিজমের প্রচুর ভালো ভালো ভিডিওস সব জায়গাতেই পাওয়া যায়, তো ওটা আমরা পরে অ্যাড্রেস করব। ফার্স্টে আমরা জিওসির ইলেকট্রনিক এফেক্টস, ইন্টারমিডিয়েটস এগুলো নিয়ে কাজ করব, যেগুলো তোমার থ্রু আউট অর্গানিক কেমিস্ট্রিতে ভীষণভাবে কাজে লাগবে। ঠিক এটাই কিন্তু অর্গানিক কেমিস্ট্রির ভিত্তি, ফাউন্ডেশন। আমি বারবার বলছি, জিওসি ভালো করে শিখলে অর্গানিক কেমিস্ট্রি উইল বি ভেরি ইজি। জিওসি যদি ভালো করে না শেখো তাহলে কিন্তু পুরো অর্গানিক কেমিস্ট্রিটাই নড়বড় করতে থাকবে। ঠিক, তো চলো আজকে আমরা শুরু করে দিই নেক্সট ইম্পর্টেন্ট টপিক। আমরা কিছু ফান্ডামেন্টালস এর আগেই করেছি আগের ভিডিওগুলোতে। তো আজকের যেটা মেইন টপিক, দ্যাট ইজ ইলেকট্রনিক এফেক্টস। ইলেকট্রনিক এফেক্টস, তো ইলেকট্রনিক এফেক্টস কিন্তু বেশ বড় একটা পার্ট, এবং এর মধ্যে অনেকগুলো ইলেকট্রনিক এফেক্টস আমাদের স্টাডি করতে হবে। কি কি? ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমারিক এফেক্ট, হাইপার কনজুগেশন, অ্যারোম্যাটিসিটি এবং ইলেকট্রোমারিক এফেক্ট, রাইট? তো চলো তাহলে শুরু করি। আজকে আমরা ফার্স্ট ইলেকট্রনিক এফেক্ট, দ্যাট ইজ ইন্ডাকটিভ এফেক্ট। সো ফার্স্ট ইলেকট্রনিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। Okay, so what exactly is inductive effect? ফার্স্টে আমি তোমাদের ব্যাপারটা ডেফিনিশনটা লেখাচ্ছি, লিখিয়ে তারপর ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। ঠিক, চলো। সো হোয়াট ইজ, হাউ ডু ইউ ডিফাইন ইন্ডাকটিভ এফেক্ট? তাহলে দেখো, ইন্ডাকটিভ এফেক্টে ইলেকট্রনের ডেনসিটি, দেখো আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং ইত্যাদি পড়েছি তখনই তোমরা বুঝতে শিখে গেছো যে ইলেকট্রনকে কিন্তু আমরা আর শুধুমাত্র পার্টিকেল ভাবলে চলবে না। ইট হ্যাজ গট ডুয়াল নেচার, অর্থাৎ পার্টিকেল হিসেবেও বিহেভ করে, আবার ওয়েভ হিসেবেও ও বিহেভ করে। সো ইলেকট্রনকে আমাদেরকে বেসিক্যালি ভাবতে হবে লাইক আ ওয়েভ, মানে অ্যাজ ইফ একটা ধোঁয়াটে টাইপের ব্যাপার, যেটা ডেনসিটি শিফটও হতে পারে, রাইট? তো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ডেনসিটি যদি কেউ একজন নিজের দিকে পুল করে ইন আ বন্ড, যেটা কি জন্য হবে এটা তোমরা আগেই শিখেছো, ইলেকট্রোনেগেটিভিটির জন্য হয়, রাইট? তো সেইটাই অর্গানিক কম্পাউন্ডসে যে এফেক্ট ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড ইন্ডাকটিভ এফেক্ট, রাইট? তো তাহলে ডেফিনিশনটা হচ্ছে the electronic effect in which, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, sigma electrons, the sigma electrons of a bond, অর্থাৎ সিগমা বন্ডের কথা বলা হচ্ছে, রাইট? সিগমা ইলেকট্রনস অফ a bond are pulled towards a more electronegative element, a more electronegative element. তাহলে এইটা দাঁড়ালো হচ্ছে ডেফিনিশন, রাইট? সো ব্যাপারটা কি রকম হচ্ছে, একদম ইলেকট্রোনেগেটিভিটির মতোই। ধরো এখানে সাপোজ কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ড আছে। ঠিক, আমরা ফার্স্টে একটা বন্ড দিয়ে ব্যাপারটাকে দেখি কোথা থেকে অরিজিনেট করছে ব্যাপারটা। তো এই যে বন্ডটা, এই বন্ডের দুটো ইলেকট্রন আছে, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা। বাট তোমরা জানো যে which is more electronegative among carbon and hydrogen? Definitely carbon is more electronegative. এখানে এদের দুজনের মধ্যে there is a electronegativity difference, delta En, right? এই ইলেকট্রোনেগেটিভিটির জন্য কার্বন এই যে ইলেকট্রন পেয়ার একে নিজের দিকে পুল করবে, রাইট? তো এর জন্য ক্রিয়েট হতে শুরু করবে ইন্ডাকটিভ এফেক্ট, রাইট? তো কেন হচ্ছে তাহলে এখানে নেক্সট পয়েন্টে লেখো, তাহলে it happens due to and what is the cause is basically delta En between the two atoms of the bond, বেশ। এখন এই যে ইলেকট্রনকে নিয়ে টানা হাঁচড়া, এর জন্য একটা পার্শিয়াল চার্জ ক্রিয়েট হবে, রাইট? এটাও তোমরা আগে শিখেছো। মানে এই যে কার্বন হাইড্রোজেন বন্ড, যদি কার্বন খানিকটা ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে পুল করতে শুরু করে, তাহলে কার্বন will develop a delta minus charge, right? And hydrogen will develop a del plus charge, কারণ
ওর খানিকটা ইলেকট্রন ডেনসিটি, নিজস্ব যে ইলেকট্রনটা ছিল তারও খানিকটা ডেনসিটি কার্বনের দিকে শিফট করে গেছে, রাইট? তো তাহলে এই ঘটনাটা ঘটবে। এইবার তার রেজাল্ট কি হবে? তার রেজাল্ট হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এখন দেখো ইন্ডাকটিভ এফেক্টকে মানে ব্যাপারটা কিন্তু মোদ্দা ব্যাপারটা এই যে যে মোর ইলেকট্রোনেগেটিভ সে নিজের দিকে টানে। এবার অর্গানিক কেমিস্ট্রিতে একটা কম্পাউন্ড চেনের মধ্যে এরকম বিভিন্ন ফাংশনাল গ্রুপ বা ইত্যাদি থাকে, তোমরা জানো। এবার এই যে ফাংশনাল গ্রুপ থাকছে, এই ফাংশনাল গ্রুপগুলো অ্যাজ আ হোল কিভাবে বিহেভ করবে, এই টানা হাঁচড়া বা ঠেলে দেওয়া ইলেকট্রন, এই যে বিহেভিয়ারটা, সেইটাই আমরা ইন্ডাকটিভ এফেক্ট হিসেবে স্টাডি করি। পরিষ্কার? তো তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু আমার দু ধরনের হয়। সো টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট দু ধরনের হতে পারে। এক হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। আচ্ছা, ইন্ডাকটিভ এফেক্টকে কিন্তু আমরা শর্টে আই এফেক্ট বলি, ঠিক? তো তাহলে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে দিস ইজ মাইনাস আই এফেক্ট, রাইট? তার মানে কোন একটা গ্রুপ অ্যাজ আ হোল যদি ইলেকট্রন চেন থেকে নিজের দিকে টানে, তার মানে সে চেনের উপর মাইনাস আই এফেক্ট দিচ্ছে। পরিষ্কার? যেমন ফর এক্সাম্পল ধরো হ্যালোজেন গ্রুপস লাইক ফ্লোরিন, ক্লোরিন, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে গ্রুপটা লেগে আছে, গ্রুপের হাত এটা, তাই তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক? There might be other groups like for example nitro group, right? Nitro group এরকম বিভিন্ন গ্রুপের থেকে তুমি পাবে, ধরো সায়ানাইড গ্রুপ, রাইট? এই সমস্ত গ্রুপ কি করতে চাইবে? দেখো এখানে যাকে দিয়ে মেন গ্রুপটা অ্যাটাচড, অর্থাৎ এক্ষেত্রে ফ্লোরিন, এক্ষেত্রে ক্লোরিন, এগুলো তো নিজস্ব একটা করেই অ্যাটম। তাহলে এখানেও কি হয়? দিস ইজ বেসিক্যালি ইওর নাইট্রো গ্রুপ, রাইট? এরকম কিছু একটা। বা তুমি যদি চার্জ সেপারেশন দিয়ে দেখাও তাহলে ইট ইজ লাইক দিস, it is like this, right? এরকম। তাই এখানে নেক্সট চেনের সঙ্গে যে লেগে আছে, কাকে দিয়ে লেগে আছে? It is connected by nitrogen. Now nitrogen is a small and electronegative atom. তার উপর আবার নাইট্রোজেনে প্লাস চার্জ আছে। তার মানে বুঝতেই পারছো যে এই নাইট্রোজেনটা চেন থেকে হু করে ইলেকট্রন টানা শুরু করবে, রাইট? তো তাই জন্য this will be called minus I effect. সিমিলারলি এখানে দেখো সায়ানাইডে কার্বন দিয়ে লেগে আছে চেনের সাথে, তাহলে কার্বন ইজ আ স্মল ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে ও মাইনাস আই এফেক্ট দেবে। পরিষ্কার? এখানেও তাই, ফ্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও নিজের দিকে ইলেকট্রন পুল করবে, তাহলে এখানে দেবে হচ্ছে মাইনাস আই এফেক্ট এন্ড সো অন। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড টাইপ তাহলে কি হতে পারে বুঝতেই পারছো, যদি একটা মাইনাস হয় তাহলে অন্যটা হবে হচ্ছে প্লাস আই এফেক্ট, অর্থাৎ পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। বেশ, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট কারা দেবে? ধরো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি, ধরো অ্যালকাইল গ্রুপস, এনি অ্যালকাইল গ্রুপ, ঠিক? এনি অ্যালকাইল গ্রুপ এক্সার্টস পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। এখন দেখো অ্যাকচুয়ালি তো যে বেশি ইলেকট্রোনেগেটিভ সেই ইলেকট্রন টানে, আসল এফেক্টটা তো এটা। এবার ধরো কোনো একটা গ্রুপ এমন যে ও কোনো কারণে ইলেকট্রন ঠেলা শুরু করে, তো তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি বলবো যে ও পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিচ্ছে, মানে চেনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, রাইট? কিরকম ভাবে হয় চলো দেখা যাক। ধরো কোনো একটা এদিকে যা আছে চেন আছে, চেনের সঙ্গে ধরো লেগে আছে, আমি লাস্ট এইটা দিয়েই বলছি, ধরো এইটা হচ্ছে আমার মেন কনসার্নিং গ্রুপ, যেটাকে আমি ভাবছি। ধরো দিস ইজ ইওর সে মিথাইল গ্রুপ, একদম বেসিক সবথেকে ছোট অ্যালকাইল চেন, দ্যাট ইজ মিথাইল গ্রুপ। এটা থেকে বুঝলেই বাকিটা বুঝতে পারবে। এখানে কি থাকে? এখানে হাইড্রোজেন, রাইট? এবার কেন মিথাইল গ্রুপ ইলেকট্রন ঠেলা শুরু করবে সেটা বোঝো। ইলেকট্রন ঠেলা মানে কি? মানে এই যে বন্ডটা এই বরাবর, তাহলে ইলেকট্রন ডেনসিটিকে কার্বন এই চেনের দিকে ঠেলছে। কিন্তু কেন ঠেলবে? তোমার মনে হচ্ছে যে আরে অদ্ভুত ব্যাপার, এখানে তো সাপোজ কার্বনই আছে, তাহলে এর মধ্যে ডেল্টা এন কিছু থাকার কথা না, বা অন্য কোনো অ্যাটম থাকলে কার্বন যদি তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে কার্বনের নিজের দিকে টেনে নেওয়ার কথা। বাট কেন এটা হচ্ছে সেইটা চলো দেখি ভালো করে। এখানে কিন্তু তোমাকে একদম ভেতরে গিয়ে বুঝতে হবে যে কেন ইলেকট্রন ঠেলে অ্যালকাইল গ্রুপস।
ভালো করে দেখো, এই যে বন্ডটা, এই বন্ডটায় কে কে আছে? কার্বন, হাইড্রোজেন। তার মানে ডেফিনেটলি এই বন্ডের ইলেকট্রন কার্বনটা আনবে, রাইট? তাহলে কার্বনের উপর আসবে ডেল্টা মাইনাস, এর উপর আসবে ডেল্টা প্লাস। এখানেও তাহলে তাই, এখানেও ডেল্টা মাইনাস মানে ডেল্টা প্লাস আর এর উপর ডেল্টা মাইনাস, এখানেও তাই ডেল্টা প্লাস এর উপর ডেল্টা মাইনাস এবং এর উপর ঠেলছে, তাই তো? এবার দেখো একটা মজার ব্যাপার ঘটছে। কি মজার ব্যাপার? কার্বনের উপরে প্রচুর নেগেটিভ চার্জ চলে এসেছে, অর্থাৎ এই যে ভার্টেক্স গুলো এখানে প্রচুর ইলেকট্রন ডেনসিটি এসে জমা হয়েছে, রাইট? প্রচুর ইলেকট্রন ডেনসিটি এসে জমা হয়েছে। এইবার কার্বনের তো নিজস্ব যে অরবিটাল, ধরো 2p অরবিটাল, 2p অরবিটাল ইজ আ স্মল অরবিটাল, তাহলে ওইদিকে এত যদি ইলেকট্রন ডেনসিটি আসে তাহলে সেটা কার্বনের পক্ষে ট্যাকেল করা ডিফিকাল্ট হওয়া শুরু করবে। তো অ্যাজ আ রেজাল্ট কার্বন এবার কি করবে? কার্বন এবার ইলেকট্রন ডেনসিটিকে নিজের থেকে দূরে করার চেষ্টা করবে। মানে সোজা কথা হচ্ছে অতি লোভে তাতি নষ্ট। কার্বন প্রচুর ইলেকট্রন টেনেছিল, এখন দেখছে আর সামলাতে পারছি না, তাহলে বলছে ঠিক আছে বাবা তুই যা। তাহলে ও এবার নেক্সট এই দিকে ওই জন্য ইলেকট্রন ডেনসিটি ঠেলা শুরু করে দেবে। বোঝা গেল? তো তাহলে এইভাবে তোমার অ্যালকাইল চেইনসে তোমার প্লাস আই এফেক্ট আসা শুরু করবে। এবার এটা আমরা শুধু মিথাইল নিয়ে বোঝালাম। এবার তুমি ভাবো যে যদি এই চেন হয়, এই চেনে প্রত্যেকটা জায়গাতে এরকম CH3 CH2 CH2 এরকম করতে করতে যাচ্ছি, তাই তো? তার মানে এই প্রত্যেকটা অ্যালকাইল গ্রুপ will always try to push the electrons, so it will exert a plus I effect. বোঝা গেল? বেশ, তাহলে এই হয়ে গেল আমার দু রকম টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট। এখন দেখো এইবার আমাদের যেটা বুঝতে হবে যে ধরো আমি একটা কম্পাউন্ড দিয়ে দেখাচ্ছি, ধরো ফর এক্সাম্পল CH3 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 CH, ঠিক? তো এইখানে কে কি এফেক্ট দিচ্ছে সেটা চলো বোঝার চেষ্টা করি। দেখো দিস ইজ ক্লোরিন গ্রুপ, তাহলে ডেফিনেটলি এ মাইনাস আই এফেক্ট দিয়ে নিজের দিকে ইলেকট্রন টানার চেষ্টা করবে, রাইট? আচ্ছা, এইখানে কি লেগে আছে? দিস ইজ আ মিথাইল, অর্থাৎ যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এই চেন বরাবর এ তাহলে ইলেকট্রন ঢালে, এও ইলেকট্রন ঢালে, এও ইলেকট্রন ঢালে। তাহলে নেট কার্বনের উপর, এই কার্বনটার উপর দেখো প্রচুর ইলেকট্রন ডেনসিটি এসে এমনি জমা হচ্ছে, তাই তো? এখানে প্রচুর ইলেকট্রন ডেনসিটি এসে জমা হচ্ছে এবং ক্লোরিন আবার নিজের দিকে টেনে নেয়। সব সময় মনে রাখবে, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাউন্ড রুল, যে নেগেটিভ চার্জ ইজ মোর স্টেবল, on more electronegative atom. Very very important rule, very very important rule. তার মানে যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হবে সে নেগেটিভ চার্জকে তত বেটার হ্যান্ডেল করতে পারে। মানে এক্সাম্পল চলো দেখো, আমি তোমাকে ধরো বললাম আচ্ছা বলো তো এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল হবে? ধরো কার্বনের উপর মাইনাস চার্জ এসছে, ধরো নাইট্রোজেনের উপর মাইনাস চার্জ এসছে, ধরো অক্সিজেনের উপর মাইনাস চার্জ এসছে, ঠিক? আর চাইলে তুমি আর একটা অ্যাড করে দাও, ফ্লোরিনের উপর মাইনাস চার্জ এসছে, ঠিক? কে সবথেকে বেস্ট ট্যাকল করতে পারবে নেগেটিভ চার্জকে? খুব সিম্পল, দেখো সবথেকে ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লোরিন। তাহলে এ সবথেকে ভালো ট্যাকল করতে পারবে এবং it will be more stable than next কে, next oxygen, next কে নাইট্রোজেন, next কে কার্বন। পরিষ্কার? তাহলে এই অর্ডারে ওরা কিন্তু স্টেবল করতে পারবে এই চার্জগুলোকে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট গ্রাউন্ড রুল, দেখো এমনিতে a neutral species is always more stable than a charged species. এটা আমরা বেসিক্যালি স্টেবিলিটির কথা বলছি, এগুলো সবই স্টেবিলিটি। তো এটা কোয়াইট অবভিয়াস, একটা নিউট্রাল জিনিস অলওয়েজ মোর স্টেবল হবে দ্যান আ চার্জ স্পিসি, রাইট? কারণ চার্জ নিয়ে তো কোনো কিছু থাকতে চায় না, তাহলে চার্জটাকে কোয়েঞ্চ করতে চাইবে, রাইট? সো নিউট্রাল স্পিসিস আর অলওয়েজ মোর স্টেবল দ্যান চার্জ স্পিসিস। এখন নেক্সট ইম্পর্টেন্ট গ্রাউন্ড রুলটা হচ্ছে যে যদি চার্জ স্পিসি হয় তাহলে তার স্টেবিলিটি কে বাড়াতে পারে, রাইট? ফার্স্ট বোঝা গেল নিউট্রাল ইজ মোর স্টেবল দ্যান চার্জ। নেক্সট কথা হচ্ছে যে যদি চার্জ হয় তাহলে তার স্টেবিলিটি কিসে বাড়বে? তাহলে তার জন্য নেক্সট গ্রাউন্ড রুল হচ্ছে যত চার্জটা এক জায়গাতে জমে থাকবে,
যত এক জায়গাতে লোকালাইজড হয়ে থাকবে তত সেটা আনস্টেবল হবে। whereas যদি সেই চার্জটাকে কোনোভাবে টেনে হিঁচড়ে ডিসপার্স করে দেওয়া যায়, ধরো একটা চেন আছে, এক জায়গাতে চার্জটা জমে আছে, তাহলে সেটা আনস্টেবল। সেই চার্জটাকে যদি তুমি টেনে চেনে ডিসপার্স করে দিতে পারো, তাহলে প্রত্যেকের মধ্যে অল্প অল্প করে চার্জটা ছড়িয়ে গেল। সো দেন ইট বিকামস মোর স্টেবল, কারণ ওই অ্যাটমটার উপরে লোড অনেক কমে গেল, রাইট? তো সেটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, একইভাবে ভাবতে হবে, ঠিক? তো তাহলে নেক্সট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে localized charge is unstable. localized charge মানে জমে আছে যেটা, সেটা always unstable, whereas dispersed charge মানে যত চার্জ মুভ করছে, ডিসপার্স হচ্ছে, dispersed charge will be much more stable. পরিষ্কার? এই তিনটে রুল ভেরি 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 ইম্পর্টেন্ট থ্রু আউট অর্গানিক কেমিস্ট্রি, তোমার কাজে লাগবে। ভালো করে এগুলোকে বুঝে নাও, লিখে নাও, ঠিক? ওকে, তাহলে চলো এবার দেখি যে এর এফেক্ট ইন্ডাকটিভ এফেক্টের সঙ্গে কিভাবে আমরা রিলেট করতে পারি এগুলোকে, ঠিক? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা রিগার্ডিং ইন্ডাকটিভ এফেক্ট, সেটাও জেনে নাও, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট সেটা পজিটিভই হোক আর নেগেটিভই হোক, ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু ডিক্রিজেস উইথ ডিসটেন্স। অর্থাৎ তুমি যত দূরে দূরে যাবে, যে গ্রুপটা ধরো মাইনাস আই এফেক্ট, তার থেকে যত তুমি দূরে যাবে তার ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু তত কমতে থাকবে। বা ধরো প্লাস আই এফেক্ট, তুমি যে গ্রুপটা রেসপেক্টে ভাবছো, আমরা এই এফেক্টগুলো সবসময় কোনো একটা কিছুর রেসপেক্টে ভাবি, অর্থাৎ প্লাস আই এফেক্ট অফ আ সার্টেন গ্রুপ অন দ্য চেইন, মাইনাস আই এফেক্ট অফ দ্য গ্রুপ অন দ্য চেইন। ওকে, তাহলে এই চেইন বরাবর তুমি যত দূরে যাবে তত কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট কমতে থাকবে। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট ডিমিনিশেস বা ডিক্রিজেস উইথ ডিসটেন্স, উইথ ডিসটেন্স, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার কতটা অবধি তাহলে আমি এর ইন্ডাকটিভ এফেক্টটাকে ঠিকঠাক ভাবে পাবো? মানে আমি মোটামুটি ধরো চেইন বরাবর এগোচ্ছি, তাহলে প্রথম ধরো গ্রুপের ঠিক নেক্সট পাশেই যে কার্বন বা যে জিনিস লেগে আছে তার উপর ইন্ডাকটিভ এফেক্ট ম্যাক্সিমাম আসবে, তারপরের যে কার্বন সেখানে তাহলে কম আসবে, তারপরের যে কার্বন সেখানে কম আসবে, কমতে কমতে এক জায়গাতে গিয়ে প্র্যাকটিক্যালি আমি আর এফেক্টটা পাবো না। এখন এইটা থাম্ব রুল হিসেবে এক্সপেরিমেন্টালি ডিরাইভ করা হয়েছে, দেখা হয়েছে যে কত অবধি এই ইন্ডাকটিভ এফেক্টটা ভ্যালিড থাকে, তাই তো? তো দেখা গেছে যে জেনারেলি 3টে কার্বন অ্যাটম পর্যন্ত ইন্ডাকটিভ এফেক্ট তুমি ফিল করতে পারবে, তারপর কোন একটা গ্রুপের রেসপেক্টে ইন্ডাকটিভ এফেক্ট খুব একটা আর প্রোনাউন্স থাকে না, মানে প্রায় জিরোই হয়ে যায় বলতে পারো, রাইট? তাহলে এর এফেক্টটা কত অবধি থাকে? এর এফেক্টটা আপ টু 3 অ্যাটমস থাকে, আপ টু 3 অ্যাটমস we can feel it practically। বোঝা গেল? মানে 4th অ্যাটম থেকে গিয়ে আমি কিন্তু আর সেইভাবে ওই গ্রুপটার ইন্ডাকটিভ এফেক্ট বুঝতে পারবো না। পরিষ্কার? সমস্ত রুল পরিষ্কার? তো চলো আমরা কিছু প্রবলেমস করি, তাহলে ব্যাপারটাকে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। ফার্স্ট প্রবলেম, ধরো প্রবলেমস, ধরো ফার্স্ট প্রবলেম তোমাকে বলা হলো যে তুমি এই যা যা স্পিসি দেবো তার স্টেবিলিটি কম্পেয়ার করবে। ওকে, সো কম্পেয়ার স্টেবিলিটি, মানে অর্ডারটা বলতে হবে তোমাকে। কম্পেয়ার স্টেবিলিটি, এ হচ্ছে ধরো Cl CH2 COO মাইনাস, তাহলে একটা চার্জ স্পিসি তোমাকে কিন্তু আমি দিলাম, রাইট? ওকে, বি Br CH2 COO minus, C F CH2 COO minus এবং D I CH2 COO minus, এগুলো সব কার্বক্সিলেট আয়ন, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে বেসিক্যালি we have introduced some halogens, এই যে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন। তাহলে তোমাকে বলতে হবে যে এদের কে বেশি স্টেবিলাইজ করছে। এখন দেখো রেফার দ্য রুল, রেফার দ্য রুল কি বলেছি? বলেছি যে লোকালাইজড হয়ে যদি থাকে, তাহলে প্রথম কথা এটা চার্জ স্পিসি। এবার চার্জ স্পিসি হলে যদি লোকালাইজড চার্জ থাকে ইট বিকামস আনস্টেবল, যদি সেটাকে কেউ ডিসপার্স করে দেয় তাহলে ইট বিকামস স্টেবল, রাইট? তো তাহলে দেখা যাচ্ছে এখানে এই যে চার্জটা, এই যে কার্বক্সিলেট আয়নের যে চার্জটা, এগুলোকে কেউ ডিসপার্স করছে কিনা দেখো। যদি ভালো, এবার ভালো করে
যদি কেউ প্লাস আই এফেক্ট দিত, যদি কেউ প্লাস আই এফেক্ট দিত তাহলে কি হতো, তাহলে এর তো অলরেডি নেগেটিভ চার্জ আছে, তার উপর আরো ইলেকট্রন ঠেলে দিচ্ছি ওর দিকে, মানে ওর উপর চার্জ ডেনসিটি আরো বাড়িয়ে দিচ্ছি, তার মানে আরো আনস্টেবল করে দিচ্ছি, রাইট? উল্টোটা ভাবো, যদি কেউ মাইনাস আই এফেক্ট দিয়ে এই চার্জগুলোকে টেনে নিতে পারে, তাহলে ডেফিনেটলি ওর ওই যে মাইনাস চার্জটা এটা এই বরাবর মুভ করতে শুরু করবে, তাহলে দেন ইট ইজ স্টেবিলাইজিং। কেন? কারণ এই চার্জটা ডিসপার্স হয়ে যাচ্ছে। বোঝা গেল? বেশ, এবার দেখো এখানে হ্যালোজেন লেগে আছে, সো হ্যালোজেন এক্সার্টস মাইনাস আই এফেক্ট, তাহলে ডেফিনেটলি চেন বরাবর এই ইলেকট্রন ডেনসিটিকেও টানছে, রাইট? দেন ইট ইজ স্টেবিলাইজিং। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তাই, কারণ এখানে প্রত্যেকটাতেই মাইনাস আই এফেক্ট দিচ্ছে। বেশ, তো তাহলে বোঝা যাচ্ছে যে এরা প্রত্যেকেই স্টেবিলাইজ করছে। এখন এদের মধ্যে যদি তোমাকে অর্ডারটা জিজ্ঞাসা করা হয়, যেটা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো এই যে হ্যালোজেন গুলো রয়েছে, এরা যত বেশি যে ইলেকট্রোনেগেটিভ তত বেশি সে টেনে নিতে পারবে, তাহলে তার মাইনাস আই এফেক্ট তত বেশি। এবার এখানে হ্যালোজেন্সের ইলেকট্রোনেগেটিভিটি তোমরা প্রত্যেকে জানো যে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার ইজ লাইক ক্লোরিন সবথেকে বেশি, দেন বা সরি ইলেকট্রোনেগেটিভিটির যে অর্ডার সেখানে ক্লোরিন সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন, তাহলে ডেফিনেটলি মাইনাস আই এফেক্টের অর্ডারও কি হবে? ক্লোরিনের সবচেয়ে বেশি, দেন ক্লোরিনের, দেন ব্রোমিনের, দেন আয়োডিনের, রাইট? তাহলে সে তত বেশি মাইনাস আই দিচ্ছে, তার মানে ক্লোরিন যেখানে লেগে আছে সবথেকে বেশি মাইনাস আই দিচ্ছে, তাহলে সবচেয়ে বেশি ডিসপার্স করে দিচ্ছে নেগেটিভ চার্জকে, তাহলে সবথেকে বেশি স্টেবল। সো হাইয়েস্ট স্টেবল, তার आंसर হচ্ছে সবথেকে বেশি স্টেবিলিটি কার হবে? ডেফিনেটলি সি এর হবে, রাইট? তারপরে কে? তারপরে ক্লোরিন, অর্থাৎ সি ইজ মোর স্টেবল দ্যান এ, দেন ইট উইল বি বি, দেন ইট উইল বি লাস্টে আসবে আয়োডিন অর্থাৎ বি। সো দিস ইজ ইওর आंसर। পরিষ্কার? তাহলে বুঝতে পারলে কিভাবে ইন্ডাকটিভ এফেক্ট আমাদের বুঝতে সাহায্য করলো যে কোনটা কত বেশি স্টেবল হবে, রাইট? ওকে, এই রকমই আমরা অ্যাসিডিটি, বেসিসিটি, কোন একটা জিনিসের কতটা অ্যাসিডিক নেচার, কতটা বেসিক নেচার, সেটাও কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট বা অন্যান্য পরেও যখন আমরা আরো ইলেকট্রনিক এফেক্টস করব দেখবে সেখান থেকে বুঝতে পারবো। কি করে এটাকে জাজ করে সেটা আজকে শেখাই, সেটা শিখিয়ে আমরা আজকে ভিডিওটাকে এন্ড করব। ওকে, সো তাহলে লেখো যে অ্যাসিডিক এন্ড বেসিক ক্যারেক্টার, অ্যাসিডিক এন্ড বেসিক ক্যারেক্টার। বেশ, তো এখানে কি করতে হয় সেটা আগে ফার্স্টে বোঝো, ঠিক আছে? ধরো তোমাকে আমি বললাম যে অ্যাসিডের ক্ষেত্রে তুমি কি করবে। তোমার কাছে ধরো কোন একটা অ্যাসিড আছে HA, H কেন লিখলাম তোমরা জানো, জেনারেলি অ্যাসিড থেকে H+ বেরোয়, সো H এবং A হচ্ছে অ্যানায়ন পার্টটা, রাইট? তাহলে তোমাকে বিভিন্ন অ্যাসিড দিতে পারে, তোমাকে বললো যে এদের অ্যাসিডিক নেচারটাকে কম্পেয়ার করো, রাইট? তো সেই ক্ষেত্রে তুমি এর অ্যাসিডিটিটাকে কিভাবে মাপবে? ধরো যে কোনো একটা অ্যাসিডকে তুমি নাও, সে ইন জেনারেল আমি বলছি এটা HA, এবার এই HA যদি অ্যাসিড ছেড়ে দেয় তাহলে কি হবে? H+ আর A-, রাইট? এবার ভাবো, ভালো করে ভাবো, ভালো করে ভাবো, এই যে অ্যাসিডটা এই দিকটা হচ্ছে আনডিসোসিয়েটেড অ্যাসিড, রাইট? দিস ইজ আনডিসোসিয়েটেড অ্যাসিড, এবং এই দিকটা হচ্ছে ও অ্যাসিড ছেড়ে দিয়েছে, দিস ইজ দ্য অ্যাসিড প্রোটন and this is the conjugate base, right? এটা দা কনজুগেট বেস। তো আমি কি করে বুঝবো যে এই অ্যাসিডটা কেমন অ্যাসিড, কত তাড়াতাড়ি H+ ছাড়ে, কত বেশি তার ডিসোসিয়েশন হবে, রাইট? ভালো করে ভাবো যে যদি এই কনজুগেট বেসটা খুব স্টেবল হয়, খুব স্টেবল হয়, যদি এটা খুব স্টেবল হয়, তো তাহলে তোমরা জানো যে সমস্ত কিছু স্টেবিলিটি বাড়াতে চায় বা স্টেবিলিটির দিকে যেতে চায়, তাহলে যত স্টেবল হবে তত এই অ্যাসিডটা এই দিকে আসতে চাইবে, রাইট? তত এদিকে আসতে চাইবে, তাহলে তত আমি বেশি অ্যাসিড পাবো, অর্থাৎ H+। এই দিকে আসছে মানে কি? ডিসোসিয়েটেড H+ A- পাবো, H+ দিচ্ছে মানে ও অ্যাসিড দিচ্ছে। পরিষ্কার? তাহলে সেক্ষেত্রে হাউ টু চেক দ্য অ্যাসিডিটি? বাই দ্য, ভালো করে বড় করে লিখে রাখো রুলটা, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে by the stability of conjugate base, stability of conjugate base, যেটাকে CB বলে আমরা লিখেছি।
স্টেবিলিটি অফ কনজুগেট বেস, রাইট? তাহলে এইটা দিয়ে যত বেশি স্টেবল হবে অরিজিনাল অ্যাসিডটার যে অ্যাসিডিক নেচার সেটা তত বেশি হবে। পরিষ্কার? তাহলে চলো এর উপর আমরা প্রবলেম করি। আচ্ছা উল্টোটাও ভেবে বুঝে নিই আগে, তারপর প্রবলেম করি। তোমরা যদি বলে কোন একটা জিনিসের বেসিসিটি কত বেশি হবে, তাহলে ফর আ বেস এবার বেসের ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিতে যদি তুমি স্পেশালি দেখো, যে কোনো পুরো ইউ ক্যান অ্যাপ্লাই দিস থিওরি অন এনি ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, অর্গানিক কম্পাউন্ডসও করতে পারো, অর্গানিকও করতে পারো। তো যদি এটা বেস হয়, তোমরা জানো যে লুইস বেস কাদের বলি আমরা? লুইস বেস বেসিক্যালি বেসিসিটি দেয় হচ্ছে অন লোন পেয়ারস, রাইট? লুইস বেসেস আর বেসিক্যালি লোন পেয়ারস। দেখো কিভাবে, একটা एग्जांपल দিয়ে বোঝাই, একটা সিম্পল ইনঅর্গানিক एग्जांपल দিয়ে বোঝাই। ধরো অ্যামোনিয়া তোমরা জানো যে এটা একটা বেস। কেন বেস? এই ধরো অ্যামোনিয়ার উপর কি আছে? এর উপর আছে হচ্ছে লোন পেয়ার। এবার ধরো যদি এখানে একটা অ্যাসিড আসে অর্থাৎ H+ আসে, তাহলে H+ ইজ ল্যাকিং ইলেকট্রনস। তো সেক্ষেত্রে অ্যামোনিয়া কি করবে? অ্যামোনিয়া এই লোন পেয়ারটাকে এই হাইড্রোজেনকে কোঅর্ডিনেট করে দেবে, দিয়ে বন্ড তৈরি করে NH4+ তৈরি করবে। বোঝা গেল? তো তার মানে এটা তো অ্যাসিড, দিস ইজ অ্যাসিড, রাইট? তাহলে এই যে ইলেকট্রন পেয়ার ডোনেট করলো, এইভাবেই ও বেস হয়ে এই সল্টটা তৈরি করতে পারলো, রাইট? তাহলে দিস ইজ আ বেস, এন্ড এই যে লোন পেয়ার দিয়ে ডোনেট করলো, দিস ইজ কল্ড লুইস বেস। বোঝা গেল? পরিষ্কার? তো এবার লুইস বেসিসিটি আমরা কি করে বুঝবো? দেখো আমরা দেখবো যে তার মানে যে লোন পেয়ারের যে ইলেকট্রন ডেনসিটি, সেটাকে ধরো এখানে সাপোজ এখানেই বোঝাচ্ছি, দেখো সুন্দরভাবে বুঝতে পারবে। ধরো যে এখানে অ্যামোনিয়ার H এর জায়গাতে আমি একটা মিথাইল গ্রুপ লাগিয়ে দিলাম, তার মানে অ্যালকাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দেয়, তোমরা শিখে গেছো। তাহলে এই বন্ডটা বরাবর মিথাইল গ্রুপ ইজ পুশিং দ্য ইলেকট্রনস প্লাস আই। এবার নাইট্রোজেনের উপর অলরেডি লোন পেয়ার ছিল, ওর দিকে আরো ইলেকট্রন ডেনসিটি ঠেলছে মিথাইল গ্রুপ। তো তাহলে এই যে লোন পেয়ারের যে ইলেকট্রন ডেনসিটি দ্যাট ইজ গোইং আপ, তাই তো? এর যে ইলেকট্রন ডেনসিটি দ্যাট ইজ গোইং আপ, তাহলে তার বেসিসিটি মানে সে যতটা স্পন্টেনিয়াসলি ইলেকট্রনকে দিতে চাইবে সেটা আরো বেড়ে যাবে। তার মানে ওর বেসিক নেচার ইনক্রিজ করবে। পরিষ্কার? তো তার মানে এখানে আমরা কি বলতে পারি যে লুইস বেস হচ্ছে বেসিক্যালি লোন পেয়ার ডোনেটার্স, রাইট? লোন পেয়ার ডোনেটার্স। তাহলে যত আমার কোনো একটা জিনিসে ইলেকট্রন ডেনসিটি অন লোন পেয়ার এলপি যত ইনক্রিজ করবে, তত আমি বলবো যে তার বেসিক নেচার ইনক্রিজ করছে, জেনারেলি এটা কে হেল্প করবে? তাহলে ডেফিনেটলি প্লাস আই এফেক্ট উইল অ্যাসিস্ট বেসিসিটি, রাইট? আর স্টেবিলিটি অফ কনজুগেট বেস, তাহলে বুঝতেই পারছো যে কনজুগেট বেস ইজ, এটা যত বাড়বে তত আমার, এটাকে একটু নামিয়ে দিই, হ্যাঁ, সো এটা যত বাড়বে স্টেবিলিটি অফ কনজুগেট বেস, তত আমার অ্যাসিডিক নেচার অফ দা অরিজিনাল অ্যাসিড বেড়ে যাচ্ছে, তাই তো? অ্যাসিডিক নেচার অফ দা অরিজিনাল অ্যাসিড বেড়ে যাচ্ছে। এখন এই কনজুগেট বেস ইজ জেনারেলি দা অ্যানায়ন, রাইট? ইট ইজ জেনারেলি দা অ্যানায়ন। তো এই যে A- টা, তাহলে A- ইজ জেনারেলি নেগেটিভলি চার্জ স্পিসি। নেগেটিভলি চার্জ স্পিসি ইলেকট্রন ডেনসিটিকে যত কেউ ডিসপার্স করে দেবে টেনে, তত তার স্টেবিলিটি বাড়বে, রাইট? তাহলে জেনারেলি ইট ইজ অ্যাসিস্টেড বাই মাইনাস আই এফেক্ট। পরিষ্কার? একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার, রাইট? প্রত্যেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও এই রুলগুলো, দেন উই ডু সাম প্রবলেমস। আচ্ছা, একটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু আলটিমেটলি যদি তুমি না শুধু হ্যালোজেন যখন দেবো তুমি ইলেকট্রোনেগেটিভিটি বুঝে নেবে, বাট হোয়াট অ্যাবাউট গ্রুপস? যখনই গ্রুপস চলে আসবে, কোনটা কতটা মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্ট দেবে সেটা তো তুমি বুঝতে পারবে না এমনিতে, রাইট? বিকজ দেয়ার আর মেনি ফ্যাক্টরস অ্যাট প্লে।
ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য মেইন রুট কজ, বাট তাছাড়াও আরো মেনি ফ্যাক্টরস আর প্লে, যেমন দেখালাম অনামিথাইল গ্রুপের ক্ষেত্রে, রাইট? তো তাহলে আমাদেরকে কিন্তু অর্ডার অফ ইন্ডাকটিভ এফেক্ট গ্রুপগুলোর কেমন হয় সেটা জানতে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। তো চলো আজকে আমরা যা শিখলাম তার উপর আমরা একটা প্রবলেম করে নেক্সট ক্লাসে আমরা বাকিটা শিখব। তো চলো, তোমাকে ধরো বললাম अगेन, এবার আমি বলছি যে কম্পেয়ার অ্যাসিডিটি, কে কতটা অ্যাসিডিক হবে সেটা বলো। এ তোমাকে বললাম আমি Cl CH2 COOH, that is a carboxylic acid, right? B Br CH2 COOH, C fluorine CH2 COOH, আর D I2 CH COOH। তাহলে ক্লোরিন দিয়েছি, ব্রোমিন দিয়েছি, ফ্লোরিন দিয়েছি, আর সাথে দুটো আয়োডিন দিয়ে দিয়েছি, দুটো আয়োডিন। ওকে, চলো তো দেখা যাক। দেখো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে অলওয়েজ কি করব, গিভেন অ্যাসিডটা থেকে H+ কে বাদ দিয়ে দেবো, তাহলে কে পড়ে রইলো, দিস ইজ ইওর অ্যানায়ন। পরিষ্কার, প্রত্যেকটাতে তাই করো। তাহলে এই হচ্ছে আমার H+ বাদ দিয়ে দাও, দিস ইজ ইওর অ্যানায়ন, রাইট? এখানেও তাই, বাদ দিয়ে দাও, দিস ইজ ইওর অ্যানায়ন। এখানেও তাই, H+ কে বাদ দিয়ে দাও, দিস ইজ ইওর অ্যানায়ন। এবার এই যে চারটে অ্যানায়ন আমরা পেলাম, এই চারটে অ্যানায়নকে কে কতটা স্টেবিলাইজ করছে, কোনটা কতটা স্টেবল, কারণ এগুলোই হয়ে যাবে কি আমার কনজুগেট বেস অফ দ্য অ্যাসিড, কনজুগেট বেস, কনজুগেট বেস, কনজুগেট বেস, কনজুগেট বেস। তাহলে এদের স্টেবিলিটি কম্পেয়ার করে ফেলতে পারলে আমি অ্যাসিডিক নেচার বুঝতে পারবো, কারেক্ট? ওকে, এবার দেখি চলো। তাহলে দিস ইজ দ্য নেগেটিভ চার্জ, তাহলে একে যত কেউ টেনে নেবে মাইনাস আই এফেক্ট দিয়ে তত সে বেশি স্টেবল হয়ে যাবে। পরিষ্কার? বেশ, তো তাহলে সবথেকে বেশি কে টানতে পারে, দেখো ফ্লোরিন, তারপর কে টানতে পারে ক্লোরিন, তারপর কে টানতে পারে ব্রোমিন। তাহলে এটা তো ক্লিয়ার যে C will be more stable than A, will be more stable than B, এই অবধি নিয়ে কোনো ডাউট নেই। এবার D তে গিয়ে একটা ঝঞ্ঝাট আছে। কি ঝঞ্ঝাট? এটা যদি শুধু I থাকতো তাহলে আমার ব্যাপারটা খুব সিম্পল হয়ে যেত, আমি সোজা বলে দিতে পারতাম যে দিস ইজ গ্রেটার দ্যান D। বাট দুটো হ্যালোজেন অ্যাটম আছে, মানে দুটো আয়োডিন অ্যাটম আছে, সেক্ষেত্রে কি হবে? দেখো প্রবলেমটা হচ্ছে যে দুটো হ্যালোজেন অ্যাটম, ইভেন ইফ ইট ইজ আয়োডিন, উইল ডিফিট ইভেন ফ্লোরিন। কি বললাম বুঝতে পারলে? দেখো ফার্স্ট কথা হচ্ছে এটা জানবে যে মাইনাস আই এফেক্ট অফ অল হ্যালোজেন্স, মানে ইন জেনারেল যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে যদি বলো, অফ হ্যালোজেন্স আর ভেরি হাই। মানে এটা খুবই, মানে হ্যালোজেনের জন্য অন্য এফেক্ট থাকলেও ইন্ডাকটিভ এফেক্ট সবথেকে ডমিন্যান্ট, তাহলে লেখো ডমিন্যান্ট, রাইট? তাহলে যদি ইভেন দুটো আয়োডিন চলে আসে, দুটো আয়োডিন is more powerful in an inductive effect than even a single chlorine। বোঝা গেল? তাহলে এটা মনে রাখতে হবে এই রুলটা, রাইট? this is the rule for minus I effect of halogens। তাই তো, যে দুটো আয়োডিন চলে এসেছে মানে সে ক্লোরিনকেও হারিয়ে দেবে। তো তাহলে একটা হলে যেরকম লাস্টে আয়োডিন আসতো, এক্ষেত্রে কিন্তু সবার আগে আয়োডিন চলে আসবে, দুটো আয়োডিন যেহেতু। ক্লিয়ার? মানে বেসিক্যালি এটা আই দুটো আয়োডিন লেগে আছে, তাহলে দুজনই ইন্ডাকটিভ মাইনাস আই এফেক্ট দিচ্ছে। পরিষ্কার? সো দিস ইজ হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসিডিক নেচার, বেসিক নেচার অফ কম্পাউন্ডস। পরের দিন আমরা আগে অর্ডার শিখবো নেক্সট লেকচার ভিডিওতে, এবং সেখান থেকে আমরা আরো প্রবলেমস করব, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। টিল দেন কিপ স্টাডিং, গুড বাই।